খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আর জানিয়ে দেব আজকে 33টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারকেও 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল শুভেন্দু সরকার, সঙ্গে বাবার সরকারি চাকরিও। ঋতব্রত দলই আসল তৃণমূল, দলীয় কর্মীদের মামলার রায় জানিয়ে দিল আলিপুর আদালত। টিউশন ফেরত ছাত্রীকে দেখে রাস্তায় হস্তমৈথুন, প্রতিবাদ করায় গলা টিপে ধর্ষণের চেষ্টা, বনগাঁয় চাঞ্চল্যকর ঘটনা। একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন, আশ্বাস শুভেন্দুর। বাড়িতে ডেকে মাদক মেশানো পানীয় খাইয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, লেকটাউনে ধৃত গৃহশিক্ষক। লড়াইয়ের লোকই পাবে না কালীঘাট ও নতুন তৃণমূল, নন্দীগ্রামের প্রার্থী নিয়ে দুই পক্ষকে চ্যালেঞ্জ শুভেন্দুর। অভিষেককে রাজনীতি থেকে সরালেই মমতার পাশে ফিরবে সবাই, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক রবীন্দ্রনাথ। ঋতব্রত শিবিরে গেলেও মানছেন মমতাকে, অনুব্রতর কার্যালয় থেকে আউট অভিষেকের ছবি। মেয়াদ কমবে বাংলা সহ বহু রাজ্যের বিধানসভার, এক দেশ এক ভোট নিয়ে মেগা পরিকল্পনা কেন্দ্রের। ডেভিডের জন্যই হুমায়ুনটা দল ছেড়েছে, মুর্শিদাবাদে কল্যাণের আক্ষেপ, পাল্টা কবিরের খোঁচা, বুঝতে অনেক দেরি হয়ে গেল। নরেন্দ্রপুরে বিজেপির সমর্থক মহিলাকে মারধর, খুঁটিতে বেঁধে চুল জিভ কেটে নেওয়ার অভিযোগ, নিশানায় প্রাক্তন তৃণমূল বিধায়ক। অমিত শাহকে নিয়ে নোংরা মন্তব্য, বিজেপি মোর্চার লিখিত অভিযোগে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর। জমি অধিগ্রহণে নতুন নীতি, শিল্পে বিনিয়োগ সহজ করতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্দিরের অনুদান চুরিতে তোলপাড়, সিসিটিভি ফুটেজে এলো চাঞ্চল্যকর তথ্য, সুপ্রিম কোর্টের নজরে অযোধ্যা কাণ্ড। যে কমিটিতেই থাকুন নির্মল ঘোষ গ্রেফতার হবেন, সাফ কথা অর্জুন সিং এর। ধর্মতলা নয়, শহীদ সমাবেশের জন্য কলকাতা চলর ডাক কালীঘাট তৃণমূলের। 30 দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব থেকে অপসারণ, সায় নেই যৌথ সংসদীয় কমিটির, সুপারিশ করল সাসপেনশনের। নির্মল ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, তোলাবাজির অভিযোগ, শনিবারই ঋতব্রতদের সঙ্গে সাক্ষাৎ পানিহাটির প্রাক্তন বিধায়কের। 740 কোটি 68 লক্ষ টাকা, অন্নপূর্ণা 3000 টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে বাকরুদ্ধ শিলিগুড়ির বধূ। এবার কোচবিহারে আরও এক ছাত্রের অ্যাকাউন্টে জলজল করছে 750 কোটিরও বেশি টাকা। অবিভক্ত তৃণমূলের 7 জেলা সভাপতিকে আগের পদেই বসালো ঋতব্রত শিবির, আরও নিঃসঙ্গ মমতার জোড়া ফুল। অভিষেকের সেবাশ্রয়ে চিকিৎসা করিয়ে পা হারানোর অভিযোগ, সেই মালতীকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠালেন মন্ত্রী শারদ দত্ত। শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে দিতে হবে 1 কোটি টাকা, বিজেপি যুবনেতার দাবিতে পানিহাটিতে তোলপাড়। অভিষেককে সরালেই দিদির কাছে ফিরবে সবাই, ঋতব্রত শিবিরে যোগ দিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ। সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি। মুর্শিদাবাদে প্রকাশ্য রাস্তায় হাসুয়ার কোপে খুন, অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশের। খুচরো নেই, নেমে যান, 100 টাকা দিতেই মেজাজ হারালেন কর্ণাটকের বাস কন্ডাক্টর, চিনতেই পারলেন না পরিবহন মন্ত্রীকে। আন্দোলনের নামে ভাঙচুর অতীত, গুন্ডা দমনে কঠোর আইন রাজ্যে, অপরাধের সংজ্ঞায় বড় বদল। দুর্নীতি দমনে দুরন্ত পুলিশি অ্যাকশন, প্রতারণায় গ্রেপ্তার তৃণমূলের সংখ্যালঘু নেতা সাদ্দাম। আত্মীয়দের বাবা মা সাজিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড, তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ। ভিয়েতনামে নৌকা ডুবে 15 ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক। প্রকৃতির রোষের কবলে বাংলাদেশ, বৃষ্টিতে পাহাড়ের ঢালে ধস নেমে মৃত প্রায় 50। সোমবার রাজ্যসভার মনোনয়ন জমা দিচ্ছেন বিজেপির সুখেন্দু সুস্মিতা প্রকাশ, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বারুইপুরের নৃশংস ধর্ষণ ও খুনের শিকার নাবালিকার পরিবারকেও 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, সেই সঙ্গে তার বাবাকেও রাজ্য সরকারি চাকরি দিল নবান্ন। শনিবার বারুইপুরে একটি পুলিশ ফাঁড়ি উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী তাদের হাতে 25 লক্ষ টাকার চেক তুলে দেন। সেই সঙ্গে তার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী। কিন্তু নাবালিকার পরিবারকে যে তার সরকার সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়ে
গিয়েছে তা মুখ্যমন্ত্রী কাউকে জানাতে চাননি। রাজনীতিক শুভেন্দু অধিকারী বরাবরই এরকম। নাবালিকার পরিবারের মানসিক যন্ত্রণা ও স্পর্শকাতরতার কথা তিনি ভালোভাবেই আন্দাজ করতে পারছেন। নবান্ন সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মনে করেন নাবালিকার পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার পরিবারের যন্ত্রণা কোনোভাবেই ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের থেকে কম নয়। তাই সমপরিমাণ ক্ষতিপূরণ নাবালিকার পরিবারকে দেওয়া সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। তবে তিনি যেমন একথা বাইরে বলেননি, নাবালিকার পরিবারকেও সরকার জানিয়েছে তারাও চাইলে একথা কাউকে নাও বলতে পারেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সরকারের পাঠানো চেক নাবালিকার পরিবার সই করে নিয়েছে। তাছাড়া নাবালিকার বাবাকে সরকারের কারা দফতরে চাকরি দেওয়া হয়েছে। কারা আসল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল? শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে দড়ি টানাটানি অব্যাহত। ভঙ্গুর জোড়াফুল শিবিরের ছত্রাখান অবস্থায় সবচেয়ে চাপে দলের সাধারণ কর্মীরা। কাকে সামনে রেখে এগোবেন তারা বুঝতে পারছেন না। এর চূড়ান্ত ফয়সালা চেয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেছিলেন ঘাসফুল শিবিরের কর্মীরা। সেই মামলার রায় ঘোষণা হয়েছে সম্প্রতি। আদালত জানালো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দলটাই আসল তৃণমূল। অরূপ রায় যে দলের সর্বভারতীয় চেয়ারপারসন, সেটাই দলের আসল পরিচয়। সাংবাদিক বৈঠক করে ঋতব্রত এই খবর জানান। সেই সঙ্গে তিনি এও জানান, আলিপুর আদালতের এই রায়ের কপি হাতে পেলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে নিজেদের সপক্ষে প্রমাণ আরও জোরালো করতে। 26-এর ভোটে গোহারা হারের পর তৃণমূল কংগ্রেস পরিবার ভেঙে তছনছ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল ক্রমশ ক্ষয়িষ্ণু। দলের অভ্যন্তরের বিদ্রোহের জেরবার। আর উল্টো দিকে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূলের ঘর ভরে উঠছে। যত সময় যাচ্ছে মমতাকে একা করে একে একে তৃণমূল নেতারা ভিড়ছেন ঋতব্রত শিবিরে। তাতে চূড়ান্ত বিভ্রান্ত হয়েছিলেন সাধারণ কর্মীরা। তারাই আলিপুর আদালতে মামলা করেন। এই রায় শুনে নিজেদের দিশা খুঁজে পেলেন তারা। ঋতব্রত সাংবাদিক সম্মেলনে জানান, রায় অনুযায়ী গত 22শে জুন জাতীয় কর্মসমিতির বৈঠকের ভিত্তিতে যে কমিটি তৈরি হয়েছিল সেটাই একমাত্র আইনগত স্বীকৃত দল। কেউ আসল নকল বিতর্ক তৈরি করতে চাইলে বলবো, আদালতের এই রায় দেখে নিন। এই কমিটি বাদে কেউ নিজেদের তৃণমূল বলে দাবি করলে সেটা অবৈধ। এই কমিটি বাদে আর কেউ যদি তাদের নিজেদের কমিটি মেম্বার বলে দাবি করে তাহলে তাদের এসব থেকে দূরে থাকতে বলা হচ্ছে। ধৃত বিবাহিত, তাকে জেরা করে পুলিশের মনে হয়েছে তিনি বিকৃত মানসিকতার। এর আগেও এমন ঘটনা ঘটানোয় অভিযুক্ত। প্রায়শই গ্রামের নির্জন এবং ফাঁকা রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকেন। মহিলারা রাস্তা দিয়ে গেলে অশালীন অঙ্গভঙ্গি করে থাকেন। কিশোরীকে ধর্ষণের চেষ্টা এবং শারীরিক হেনস্থার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে খবর। উত্তর 24 পরগনার বনগাঁ থানার ঘটনা। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী টিউশন পড়তে গিয়েছিল বাড়ির কাছে। গৃহশিক্ষকের বাড়ি থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক পথ আটকায় ছাত্রীর। তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতে শুরু করে। ছাত্রী বাধা দিলে তার সামনে হস্তমৈথুন করে ওই যুবক। ওই সময় সন্ধ্যায় লোকজন বিশেষ ছিলেন না বলে দাবি নির্যাতিতার। সে অভিযুক্তর হাত ছাড়িয়ে পালাতে গেলে তার গলা টিপে ধরা হয় এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে বেশ খানিকক্ষণ পরে আশপাশের কয়েকজন ছুটে গেলে অভিযুক্ত দৌড়ে পালায়। নিজেকে কোনোভাবে ধাতস্থ করে বাড়ি ফিরে গিয়ে বাড়িতে জানায় সে। এরপর বনগাঁ থানার পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। তারা অভিযুক্তের নাম করে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যৌন হেনস্থা এবং খুনের চেষ্টায় অভিযুক্ত মিজানুর মণ্ডল তার দোষ স্বীকার করেছেন। রবিবারই তাকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। নথি যাচাইয়ের কাজ চলছে, তাই বহু উপভোক্তার অন্নপূর্ণা যোজনার টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। কিন্তু তার মানে এমন নয় যে তারা সকলে এই প্রকল্প থেকে বাদ পড়বেন। যোগ্য প্রাপকদের দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বহু উপভোক্তা টাকা না পেয়ে কখনো পুরসভা, কখনো পঞ্চায়েত অফিসে গিয়ে ঝামেলা করছেন। এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার রাজনীতি করছে রাজ্যের বিরোধী দলগুলি। কিন্তু প্রকৃত ভারতীয় ও যোগ্যরা এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাবেন, কেউ বাদ যাবে না। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির কর্মী, বিধায়ক, পঞ্চায়েত স্তরের নেতাদের নিয়ে মেচেদায় বৈঠক করেন শুভেন্দু। সেখানে তিনি বলেছেন, অন্নপূর্ণা যোজনায় সবাই পাবে আর্থিক সাহায্য। গেল রব তোলার কিছু নেই, সময় দিতে হবে, একটু সময় লাগবে, কিন্তু সময় মতো প্রকৃত প্রাপকরা পাবেন টাকা। রাজ্যে পালা বদলের পর নিজের জেলায় প্রথমবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের বিধায়ক, নেতা, কর্মী ও
ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যরা। বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক জায়গায় পঞ্চায়েত ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অনেক জায়গায় জেলা পরিষদে কোনো কাজ হচ্ছে না। পূর্ব মেদিনীপুরেও তেমন ঘটনা ঘটেছে। এই সময় কিভাবে মানুষকে পরিষেবা দেবে পঞ্চায়েত, জেলা পরিষদগুলি, তা নিয়ে আলোচনা করেছেন শুভেন্দু অধিকারী। দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। ধৃত ওই শিক্ষকের নাম অনিমেষ নাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অনিমেষ নাগ পড়ানোর নাম করে ওই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিল। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর ছাত্রীকে যে পানীয় দেওয়া হয় তাতে আগে থেকেই মাদক মেশানো ছিল। সেই মাদক মেশানো পানীয় খেয়ে ছাত্রীটি অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এরপরই লেকটাউন থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত গৃহশিক্ষককে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। একজন শিক্ষকের এমন ঘৃণ্য কাজের অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি এবার দলীয় সংগঠনেও প্রত্যক্ষভাবে রাশ ধরতে শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় জেলা ত্রিস্তর পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক সারেন তিনি। সেই মঞ্চ থেকেই হাই ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। আগামী 2 মাসের মধ্যেই নন্দীগ্রামে উপনির্বাচন হতে চলেছে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে রণকৌশল বজায় রেখে এখনই নিজের দলের প্রার্থীর নাম খোলসা করতে চাননি শুভেন্দু। উল্টে কটাক্ষের বাণে বিদ্ধ করেছেন প্রধান প্রতিপক্ষ কালীঘাট নতুন 2 তৃণমূলকেই। এদিনের সাংগঠনিক বৈঠক থেকে জেলা স্তরের নেতা ও পঞ্চায়েত প্রতিনিধিদের জনসংযোগ বাড়াতে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের কাজের পাশাপাশি বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করার বার্তা দিতে গিয়েই অবধারিতভাবে উঠে আসে নন্দীগ্রামের প্রসঙ্গ। আগামী দিনে এই কেন্দ্রে যে বড় রাজনৈতিক লড়াই আসন্ন তা মনে করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দেন, আগামী 2 মাসের মধ্যেই নন্দীগ্রামের বহু প্রতীক্ষিত উপনির্বাচন সম্পন্ন হবে। তবে প্রার্থী পদের তাসটি এখনই জনসমক্ষে আনতে নারাজ তিনি। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং সাম্প্রতিক ভাঙনকে নিশানা করে মেচেদার সভা থেকে তিনি বলেন, নন্দীগ্রাম নিয়ে আমি এখনই বেশি কিছু বলছি না, তবে এটুকু বলছি, স্থানীয় স্তরে নির্বাচন হলে কি কালীঘাট তৃণমূল আর কি নতুন তৃণমূল, কোনো পক্ষই ভোটে দাঁড় করানোর মতো লোক খুঁজে পাবে না। ওরা আগে প্রার্থী দিতে পারুক, লড়াইয়ের ময়দানে লোক নামাক, তারপর আমি এ বিষয়ে যা বলার বলবো। ঋতব্রত শিবিরের কোচবিহার জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা হতেই বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ভরসার মুখ ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ার পর সেই রবীন্দ্রনাথেরই দাবি, গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের ক্ষমতা ছিল না, ক্ষমতা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল। জেলায় জেলায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা লুটে পুটে খেয়েছে। একই সঙ্গে তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সরিয়ে দিলেই ফের সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবেন। ঋতব্রত শিবিরে জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পরেও রবীন্দ্রনাথ এদিন দাবি করেছেন, যতদিন সূর্য চন্দ্র পৃথিবী থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী থাকবেন। উনি একজন বড় ফাইটার, অভিষেককে রাজনীতি থেকে সরিয়ে রাখা উচিত, তাহলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে। ওর জন্যই দলের আজ এই অবস্থা। বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ। শিবির বদলাতেই কার্যালয় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে তিনি চলে গিয়েছেন ঋতব্রতপন্থী শিবিরে। শিবির বদলের পর শনিবারই তাকে বীরভূম জেলার দায়িত্ব দিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল, আর রোববারই বোলপুরে তার পার্টি অফিস থেকে অভিষেকের ছবি সরিয়ে দেওয়া হলো। কিন্তু রয়েছে মমতার ছবি। এই ঘটনাকে কেন্দ্র করেই জল্পনা ছড়িয়েছে। তাহলে কি ঋতব্রত শিবিরে গেলেও তিনি মমতাকে মানছেন? সেই প্রশ্নই উঠেছে। বোলপুরে নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় তৃণমূলের কার্যালয় রয়েছে। কার্যালয়ে ঢোকার মুখে ছিল মমতা এবং অভিষেকের ছবি, কিন্তু রবিবার দেখা যায় মমতার ছবি থাকলেও অভিষেকের সব ছবি সরিয়ে নেওয়া হয়েছে। শিবির বদলের পরেই দলের ভরাডুবির কারণ হিসেবে আইপ্যাককে দায়ী করেছিলেন অনুব্রত। এবার অফিস থেকে অভিষেকের ছবি সরানোয় জল্পনা। তাহলে কি অভিষেকের উপর রাগ করেই শিবির বদলের সিদ্ধান্ত নিলেন মমতার প্রিয় কেষ্ট? তবে তিনি মমতাকে যে মানছেন তা স্পষ্ট, কারণ অভিষেকের ছবি সরালেও কার্যালয়ে রয়েছে মমতার একাধিক ছবি। 2029 কার্যকর হয়ে যাবে এক দেশ এক ভোট। হঠাৎ যেন সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল। গোয়ায় 2 দিনের বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিলেন ওই বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী।
তিনি বলছেন, দেশে ৯৯% মানুষই চাইছে দ্রুত এক দেশ এক ভোট চালু হোক। এখনও 2029 সালের মধ্যে ওই আইন কার্যকর করা সম্ভব। এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। ওই কমিটি দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার, প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিশিষ্টদের মতামত নিচ্ছে। কমিটির মাথায় বিজেপি সাংসদ পিপি চৌধুরী। আগে তিনি জানান, 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি কার্যকর হওয়া সম্ভব নয়। কিন্তু শনিবার তিনি হঠাৎই অবস্থান খানিকটা বদলে নিয়েছেন। তার ইঙ্গিত, যৌথ সংসদীয় কমিটি চেষ্টা করছে যাতে বাদল অধিবেশনের আগেই রিপোর্ট জমা করা যায়। সেক্ষেত্রে বাদল অধিবেশনে ওই বিল সংসদে পেশ হতে পারে এবং 2029 সালে কার্যকর করার চেষ্টা করা যেতে পারে। পিপি চৌধুরী সাফ বলে দিচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্তের নাগরিক সমাজের 99% প্রতিনিধি চাইছেন 2029 থেকে এক দেশ এক ভোট নীতি কার্যকর করা হোক। এক দেশ এক ভোট নীতি লাগু হলে কমপক্ষে 7 লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ সাশ্রয় হতে পারে। এই বিপুল পরিমাণ অর্থ দেশের সার্বিক বিকাশের জন্য খরচ করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকরী হবে। জানা গিয়েছে, ওই নয়া নীতি চালু হলে সেটি 2টি ধাপে হবে। প্রথমে লোকসভা ও সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে হবে। তারপর 100 দিনের মধ্যে সব পঞ্চায়েত ও পুরসভায় ভোট হবে। প্রশ্ন হলো, একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের ভোট কিভাবে সম্ভব? যৌথ সংসদীয় কমিটির প্রধান বলছেন, একবার আইন কার্যকর করার দিন ঠিক হয়ে গেলে বিধানসভা নির্বাচনগুলিকে লোকসভার সঙ্গে জুড়ে দেওয়া হবে। উদাহরণ হিসেবে বলা যায়, 2030 থেকে 2033 পর্যন্ত যেসব রাজ্যের নির্বাচন হওয়ার কথা, সেই রাজ্যগুলিকে অল্প মেয়াদী বিধানসভার নির্বাচন করানো হবে এবং 2034 সালে লোকসভার সঙ্গে ফের নির্বাচন হবে। রাজ্যগুলির ভোটের আগেই যদি ঠিক করা থাকে যে বিধানসভার মেয়াদ 1 বছর বা 2 বছর বা 3 বছর, তাহলে অস্থিরতা তৈরি হওয়ার প্রশ্নই নেই। পিপি চৌধুরী যা বলছেন সেটা মানতে হলে 2031 সালে বাংলার নির্বাচনও হতে পারে 3 বছরের মেয়াদের জন্য। অন্য একাধিক রাজ্যে সেটাই হতে পারে। শুধু হুমায়ুন কবিরকেই নয়, ঋতব্রত তৃণমূলে চলে যাওয়া অপূর্ব ওরফে ডেভিড সরকার সাংসদ ইউসুফ পাঠানকেও অতিষ্ঠ করে তুলেছিলেন বলে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এতদিন যারা বিভিন্ন জেলায় তৃণমূলের মুখ ছিলেন, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে আশ্রয় নিচ্ছেন ঋতব্রত তৃণমূলে। চলছে দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালা। এই প্রেক্ষিতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া অপূর্ব ওরফে ডেভিড সরকারকে তোপ দাগলেন কালীঘাট তৃণমূলের অন্যতম নেতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ডেভিডের জন্যই দল ছেড়েছেন হুমায়ুন কবির, তার জন্যই আসল তৃণমূলের সংগঠন শেষ হয়ে গিয়েছে মুর্শিদাবাদে। একথা শুনে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং নওদার বিধায়ক হুমায়ুন মুচকি হেসেছেন। তার কটাক্ষ, বুঝতে অনেক দেরি করে ফেললেন যে কল্যাণেরা। রবিবার কালীঘাট তৃণমূলের তরফে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়েছে। সেখানে অন্যতম বক্তা ছিলেন কল্যাণ। মাইক হাতে নিয়ে তিনি বলেন, মুর্শিদাবাদটাকে একাই নষ্ট করে দিয়ে চলে গেছে। ওই কথা শুনেই উপস্থিত নেতাকর্মীরা করতালি দিতে শুরু করেন। কল্যাণ বলতে থাকেন, হুমায়ুন কবির গেল ওর জন্যই। সকলে বলে ওঠেন, ঠিক ঠিক। কল্যাণ বলেন, হুমায়ুন কবিরকে আমাদের হারাতে হয়েছে এই ডেভিডের জন্য। ইউসুফ পাঠানও আমাকে বলতো, দাদা क्या करे, ये डेविड मेरा जान खा जाता है। अरे यूसुफ पठान, अब तेरा डेविड भी तेरा साथ साथ चल गया, अब तेरा दिल भी खा जाएगा। অপূর্ব সহ যে নেতারা ঋতব্রত তৃণমূল কিংবা সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের বেইমান গদ্দার বলে তোপ দেগেছেন কল্যাণ। তিনি বলেন, ডেভিডের বিরুদ্ধে বারবার অভিযোগ করেছিল হুমায়ুন। ডেভিডের জন্য হুমায়ুন চলে গিয়েছে। নির্লজ্জের মতো দলের সঙ্গে গদ্দারি করে ডেভিড গদ্দারদের দলের নাম লিখিয়েছে। মানুষ মনে রাখবে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে এক বিজেপি সমর্থক মহিলাকে প্রকাশ্যে মারধর, বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে তার মাথার চুল কেটে নেওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের জমি বিবাদ এবং রাজনৈতিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে আক্রান্তের পরিবার। ঘটনায় 11 জনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুসারে এই ঘটনায় টালিগঞ্জ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বছরের 3রা সেপ্টেম্বর প্রথম তাদের ওপর হামলা হয়। নিরাপত্তার আশঙ্কায় বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে 9 সেপ্টেম্বর বাড়িতে ফিরলেও তারপর থেকেই লাগাতার হুমকি এবং হয়রানির শিকার হতে হচ্ছিল বলে অভিযোগ শুক্রবার একদল দুষ্কৃতী জোর করে বাড়িতে ঢুকে ওই মহিলাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে।
আসে। এরপর তাকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মারধর করা হয়। শুধু তাই নয়, অপমান করার উদ্দেশ্যে তার মাথার চুলের একটি বড় অংশ কেটে দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের। আক্রান্তের পরিবারের আরও অভিযোগ, হামলাকারীরা ওই মহিলাকে খুনেরও চেষ্টা করে। তাদের দাবি, গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয় এবং ব্লেড দিয়ে তার জিভ কেটে দেওয়ারও চেষ্টা করা হয়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার হাত থেকে রক্ষা পায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, হামলাকারীরা প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম এবং তার স্বামীর ঘনিষ্ঠ সমর্থক। তাদের মদতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে ফিরদৌসী বেগমের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ঘটনার পর নরেন্দ্রপুর থানায় 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের কারণেই ওই মহিলাকে টার্গেট করে নৃশংস হামলা চালানো হয়েছে। এদিকে এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা থাকলেও আগের অভিযোগগুলিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।